নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ডিরেক্ট স্ট্রেস অ্যান্ড বেন্ডিং স্ট্রেস। একটা কলমের উপর অ্যাপ্লাই হলে কী কী হতে পারে, তার ডায়াগ্রাম কেমন হবে, অঙ্কগুলো কীভাবে সলভ করব। চলুন দেখা যাক। স্কিপ না করে গোটা ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এরকম ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেন্ডিং স্ট্রেসের যে অঙ্কগুলো করেছি বা বেন্ডিং স্ট্রেসের ছবিটা এঁকেছিলাম, যে আমরা একটা সুন্দর ইকুয়েশন বার করেছি, এম বাই আই ইকুয়াল টু এফ বাই ওয়াই ইকুয়াল টু ই বাই আর, এই ফর্মুলা দিয়ে আমরা বেন্ডিং স্ট্রেসটা পড়েছিলাম। আমাকে একটা ছোট্ট কথা বলো, বেন্ডিং স্ট্রেসের যে আমরা এত কিছু করেছিলাম, বেন্ডিং স্ট্রেসটা আমরা কার উপর অ্যাপ্লাই করেছিলাম? বিমের উপর অ্যাপ্লাই করেছিলাম, না স্ল্যাবের উপর অ্যাপ্লাই করেছিলাম, না কলমের উপর অ্যাপ্লাই করেছিলাম? তাহলে আগে বিমটা এরকম ছিল, একটু মনে করো। বিমটা যদি এরকম থাকে, বিমটা এরকমভাবে বেন্ড হয়েছিল, বিমটা এরকমভাবে বেন্ড হয়েছিল। তো এইখানে আমরা বেন্ডিং স্ট্রেস আমরা অ্যাপ্লাই করেছিলাম। তো ডিরেক্ট আর বেন্ডিং স্ট্রেস, এই পুরো কনসেপ্টটা দাঁড়িয়েছে কার উপর? না কলমের উপর। তাহলে কেউ যদি বলে শুধু বেন্ডিং স্ট্রেস আমরা কার উপর করেছি, সেটা হলো বিমের উপর অ্যাপ্লিকেবল, না যার জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি, এম বাই আই ইকুয়াল টু এফ বাই ওয়াই ইকুয়াল টু ই বাই আর। ডিরেক্ট অ্যান্ড বেন্ডিং স্ট্রেস, এই গোটা কনসেপ্টটা কার উপর দাঁড়িয়ে আছে? না কলমের উপর দাঁড়িয়ে আছে। তাহলে প্রথম আমরা কি করবো? একটা কলমের ছবি আঁকবো। ধরো এটা একটা কলম, ধরো এটা একটা কলম। তো আমরা এবার কি করলাম? একটা কলমের ছবি আঁকলাম। এটা ধরে নাও কলম। আচ্ছা, এই কলমের এটা আমরা কোত্থেকে দেখছি? না এটা হচ্ছে সাইড ভিউ। এই টপ ভিউ থেকে দেখতে পারি, যেহেতু এটা একটা আপনার রেক্ট্যাঙ্গেল, তো এর সিজিটা কোথায় কাজ করবে? ঠিক মাঝখানে কাজ করবে, ঠিক মাঝখানে কাজ করবে। তাহলে যদি এই মাঝ বরাবর, যদি এই মাঝখান বরাবর যদি লোড অ্যাপ্লাই হয়, লোড যদি পি অ্যাপ্লাই হয়, তাহলে আমাকে একটা ছোট্ট করে জিনিস বলো, আর যদি এই টপ ভিউ মানে এই টপের যদি এরিয়া, টপের এরিয়া যদি হয় তোমার বি আর ডি, যেটাকে আমি এরিয়াকে আমি স্মল এ নামেই নয় বলছি, তাহলে এই পি লোড পড়ার জন্য এখানে ডিরেক্ট স্ট্রেস, ডিরেক্ট স্ট্রেস কত হবে? পি বাই এ, এছাড়া কিছু হওয়ার কোনো নেই। তাহলে পি বাই এ বা পি বাই বিডি, এটা আমরা লিখতে পারি। এইটুকু ঠিক আছে। তাহলে যদি কেউ কোয়েশ্চেন করে যে আমার একটি কলম আছে, যে কলমের হলো ব্রেথ আর ডেপথ হলো ধরো 100x100, সেখানে ঠিক মাঝখান বরাবর একটা 100 নিউটনের একটা লোড পড়ছে, তাহলে ডিরেক্ট স্ট্রেস কত? না ডিরেক্ট স্ট্রেস ইকুয়াল টু হলো সিম্পল ব্যাপার, পি বাই এ, যেটা বললো একজন, পির ভ্যালু 100 আর বিডি হলো 100x100, তাহলে 1/100 নিউটন। এটা যদি আমি এমএম বলতাম, আর নিউটন পার এমএম স্কোয়ার। খুব সিম্পল ব্যাপার। কিন্তু প্রবলেম একটা অন্য জায়গায় আছে, প্রবলেম একটা অন্য জায়গায় আছে। কি প্রবলেম? হতেই পারে তো আমার এই টপ ভিউটা এরকম দেখতে ছিল, এটা বি, এটা ডি, তাহলে এর সিজিটা আমার কাজ করবে এইখানে। কিন্তু এখন হঠাৎ করে কেউ বলল না স্যার, আমার সিজিতে লোড অ্যাপ্লাই না হয়ে আমার লোডটা ধরুন এখানে অ্যাপ্লাই হবে, বা ধরুন লোডটা এখানে অ্যাপ্লাই হবে, বা লোডটা ধরুন এখানে অ্যাপ্লাই হতে পারে, বা লোডটা ধরুন এখানে অ্যাপ্লাই হতে পারে। তাহলে কী হতে পারে একটু ভেবে বলো তো? যদি আমার লোডটা সিজিতে যদি অ্যাপ্লাই না হয়, যদি অন্য জায়গায় অ্যাপ্লাই হয়, তাহলে কি হবে একটু বলো। ইফ লোড পি ইজ নট অ্যাপ্লাই অন সিজি, তাহলে আমরা ছবিটাকে আঁকি একটুখানি। এই ধরুন আমার, এটা ধরুন আমার হচ্ছে কলম, এটা ধরুন আমার বি আর ডি, টপ ভিউ থেকে দেখছি।
এটা আমার সিজি। ধরে নিলাম লোডটা এইখানে অ্যাপ্লাই হচ্ছে, সেই ডিস্টেন্সটা না দূরে অবস্থিত সিজি থেকে। তাহলে এখানে সিজি ডিস্টেন্স যদি এরকম হয়, তাহলে লোডটা এবারে অ্যাপ্লাই কোথা থেকে হচ্ছে? এবারে লোডটা অ্যাপ্লাই হচ্ছে এইখানে, অ্যাপ্লাই হচ্ছে পি লোডই অ্যাপ্লাই হচ্ছে। এই যে লোডটা আগের ছবিতে কি হচ্ছে, লোডটা একদম সিজিতে অ্যাপ্লাই হচ্ছিল, তাই আমি পি বাই এ বলতে পারলাম। কিন্তু এবার লোডটা কিন্তু সিজিতে অ্যাপ্লাই হচ্ছে না, সামান্য দূরে অ্যাপ্লাই হচ্ছে। তো যখনই এই লোডটা সিজিতে অ্যাপ্লাই না হয় একটু সিজি থেকে দূরে অ্যাপ্লাই হবে, তখন সেই লোডকে বলা হয় ইসেন্ট্রিক লোড। সেই লোডকে বলা হয় ইসেন্ট্রিক লোড। তাহলে আমরা লিখতে পারি if load P is not act on CG of column, if it act on E distance from the CG, then this load is known as eccentric load. দেখুন ব্যাপারটা বোঝা গেল? তাহলে এইটুকু আগে লিখে নিন। তাহলে ইসেন্ট্রিক লোড কাকে বললো সেটা না বোঝা গেল, এটাকে বলা হয় ইসেন্ট্রিক লোড। আমার একটা কথা বলো, আগের বারে কি হচ্ছিল, যেহেতু লোডটা সেন্ট্রালে মানে একদম সেন্ট্রাল অ্যাক্সিসে অ্যাপ্লাই হচ্ছিল, তাহলে বলতে পারি এই লোডটা সিমেট্রিক ছিল। কিন্তু যখনই লোডটা আমার সিজিতে অ্যাপ্লাই না হয় একটু এদিক ওদিক হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি এইটা হচ্ছে সিমেট্রিক? তখন এটাকে বলা হয় আনসিমেট্রিক কেস। তাহলে আমরা এটাও বলতে পারি, যদি ইফ লোড ইজ unsymmetric to the central axis, then that load is known as eccentric load। এটাও আপনারা লিখতে পারেন। আচ্ছা যাই হোক, তাহলে এবার যখনই আমার লোডটা এই ইসেন্ট্রিকভাবে মানে অ্যাপ্লাই হচ্ছে, তখন সেই লোডের জন্য আমরা দুরকম জিনিস দেখতে পারবো। তাহলে ইসেন্ট্রিক লোডের জন্য জেনারেলি যদি ইসেন্ট্রিক লোড যদি অ্যাপ্লাই হয়, তার জন্য ডিরেক্ট স্ট্রেস অ্যাপ্লাই হয়, আর একটা বেন্ডিং স্ট্রেস অ্যাপ্লাই হয়। এখন বলবেন স্যার কীভাবে অ্যাপ্লাই হয়? না স্যার, এই যে পিটা এখানে পড়ছে না, এর একটা পার্ট হলো পি বাই এ হয়ে যাবে স্যার ডিরেক্ট স্ট্রেসের জন্য। আর একটা পার্ট স্যার, আমি যদি এই লোডটাকে যদি এটা তো ই ডিস্টেন্স, এই সিজিতে যদি মুভ করিয়ে নিয়ে আসি, তাহলে এখানে একটা মোমেন্ট তৈরি হবে, মানে এই লোডটা একটা মোমেন্ট জেনারেট করবে। তাই এখানে আর একটা বেন্ডিং স্ট্রেস তৈরি হয়, যেটাকে আমরা জানি এম বাই আই ইন্টু ওয়াই। তাহলে ইসেন্ট্রিক লোডের জন্য দুটো পার্ট তৈরি হয়, না একটা পার্টকে বলা হয় ডিরেক্ট স্ট্রেস, একটা পার্টকে বলা হয় ডিরেক্ট স্ট্রেস, একটা পার্টকে বলা হয় বেন্ডিং স্ট্রেস। তাহলে ডিরেক্ট স্ট্রেসকে আমি কী লিখতে পারি? পি বাই এ, যেটা একটু আগেই বললো। আর বেন্ডিং স্ট্রেসটা কী লিখতে পারি? না এম বাই আই ইন্টু ওয়াই। আচ্ছা, এম এর ভ্যালু কত হবে? স্যার খুব সিম্পল ব্যাপার, এমটা কার জন্য তৈরি হচ্ছে? এই পি লোডের জন্য তৈরি হচ্ছে। পি লোডটা কতটা দূরে অ্যাপ্লাই হচ্ছে? না পি লোডটা অ্যাপ্লাই হচ্ছে ই ডিস্টেন্স দূরে। তাহলে আমি লিখতে পারি মোমেন্ট ইকুয়াল টু পি ইন্টু ই। তাহলে আমি এখান থেকে খুব সুন্দর লিখতে পারি পি বাই এ দ্যাট ইজ ইকুয়াল টু পিই
বাই আই ইন্টু ওয়াই। তো ইসেন্ট্রিক লোডের জন্য স্ট্রেস ডিউ টু ইসেন্ট্রিক লোডের জন্য এই জিনিসপত্র তৈরি হচ্ছে। হ্যাঁ, এখান থেকে যদি কেউ মনে করে যে স্যার আমি সূত্রটা মুখস্থ করবো, তার জন্য সাজিয়ে গুছিয়ে হবে পি হল বাই 1/a প্লাস ই বাই আই ইন্টু ওয়াই। তো এই হলো ইসেন্ট্রিক লোডের ব্যাপারটা। আচ্ছা, ইসেন্ট্রিক লোডের ব্যাপারটা কি বোঝা গেছে? সেটুকু বলো। ইসেন্ট্রিক লোডের ব্যাপারটা কি বোঝা গেছে? এটা একটা লোড, যে লোডের 100 নিউটন অ্যাপ্লাই হচ্ছে, যেটার বি ভ্যালু 150, ডির ভ্যালু 350, যেটা সেন্ট্রাল অ্যাক্সিসে অ্যাপ্লাই হচ্ছে না, সেটা অ্যাপ্লাই হচ্ছে একটু দূরে। কত দূরে না, সেন্ট্রাল অ্যাক্সিস থেকে 20 mm দূরে। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিরেক্ট অ্যান্ড বেন্ডিং স্ট্রেস? বা এটাও বলতে পারে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্ট্রেস ডিউ টু ডিরেক্ট ইসেন্ট্রিক লোডিং। তখন যেহেতু ইসেন্ট্রিক লোডটা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি স্ট্রেস ডিউ টু ইসেন্ট্রিক লোড ইকুয়াল টু, একটা হলো পি বাই এ, আর একটা হলো পিই বাই আই ইন্টু দেখি ওয়াই। 350/³ আর ওয়াইয়ের ভ্যালু কত হবে? 350/2। এবার এখান থেকে যা আনসার আসবে সেটাই হলো আনসার। তো এইটা হলো বেসিক্যালি স্ট্রেস ডিউ টু ইসেন্ট্রিক লোড। এবার যেটা গল্প হলো, জেনারেলি এই কন্ডিশনে একটা ম্যাক্সিমাম ভ্যালু বেরোয়, একটা মিনিমাম ভ্যালু বেরোয়, যেটা এখানে ম্যাক্সিমাম মিনিমাম ব্যাপারটা একটু অন্যরকম। তার জন্য আমাকে ডায়াগ্রামটা বুঝতে হবে। তো ডায়াগ্রামটা দেখো। প্রথমে আমি ডায়াগ্রামটা আঁকবো নর্মাল লোডিংয়ের জন্য, তারপর ডায়াগ্রামটা আঁকবো ইসেন্ট্রিক লোডিংয়ের জন্য। ঠিক আছে? প্রথমে আমরা ডায়াগ্রামটা আঁকবো নর্মাল লোডিংয়ের জন্য, তারপরে ডায়াগ্রামটা আঁকবো ইসেন্ট্রিক লোডিংয়ের জন্য। তাই নর্মাল লোডিংয়ের ক্ষেত্রে আমার লোডটা কীরকম পড়ছে? লোডটা এরকম পড়ছে। তার মানে এর ডায়াগ্রাম কেমন হবে না, এর ডায়াগ্রাম হবে এইরকম ডায়াগ্রাম হবে। এদিকের ভ্যালুটাও পি বাই এ, এদিকের ভ্যালুটাও পি বাই এ, মানে এই পুরো ভ্যালুটা পি বাই এ আর কি। কিন্তু যখনই আমার এখানে ইসেন্ট্রিক লোডিং হচ্ছে, সেহেতু যখনই আমার এই পি লোডটা ইসেন্ট্রিক হয়ে যাচ্ছে, তখন তার জন্য কি জেনারেট হবে? আর তার জন্য জেনারেট হবে একটা ডিরেক্ট স্ট্রেস জেনারেট হবে, আর একটা কি জেনারেট হবে? আর একটা মোমেন্ট জেনারেট হবে। ঠিক? তাহলে এই ডিরেক্টটার ভ্যালু হলো পি বাই এ, আর এই মোমেন্টের ভ্যালুটা হলো এফ ইকুয়াল টু এম বাই আই ইন্টু ওয়াই। এবার আমার একটা কথা বলো, এই যে লোডটা এই যে মোমেন্ট জেনারেট হচ্ছে, তাহলে যদি আমি এটাকে এরকমভাবে আঁকি, যদি এই পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্টটা এরকমভাবে জেনারেট হচ্ছে, তাহলে এই সাপেক্ষে এই দিকে মোমেন্টটা এরকম জেনারেট হচ্ছে। ঠিক কিনা বলো? যদি এই বিন্দুর ডান দিকে মোমেন্টটা যদি ক্লকওয়াইজ হয়, সেটাই তো কন্টিনিউ হবে, তাহলে সেই বিন্দুর বাঁ দিকেও এই ক্লকওয়াইজ মোমেন্ট জেনারেট হবে। ঠিক কিনা? আমি এই পি লোডটা অ্যাপ্লাই করেছিলাম ইসেন্ট্রিক্যালি, সেই পি লোডটা ইসেন্ট্রিক্যালি অ্যাপ্লাই করার জন্য এই সেন্টার দিয়ে একটা ডিরেক্ট স্ট্রেস জেনারেট হচ্ছে, যেটা পি বাই এ লিখেছি, আর একটা বেন্ডিং স্ট্রেস জেনারেট হচ্ছে, যেটা এম বাই আই ইন্টু ওয়াই। এবার আমাকে কথা বলো, যদি আমি এই বিন্দুর সাপেক্ষে মোমেন্টটাকে যদি ঘোরাই, এ ক্লকওয়াইজ হচ্ছে, তাই এইটা তো কন্টিনিউ এদিকেও তো ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক তো?
তাহলে যদি বিন্দুর এদিকে এটা কি আপওয়ার্ডে অ্যাপ্লাই হচ্ছে মোমেন্টটা, ডাউনওয়ার্ডে অ্যাপ্লাই হচ্ছে মোমেন্টটা, তাহলে এই মোমেন্টটাকে যদি পজিটিভ ধরি, এই মোমেন্টটা উল্টো দিকে অ্যাপ্লাই হচ্ছে, তো তাহলে এটা কি নেগেটিভ হবে, ঠিক কি না? এটা একটা বিন্দু, আমি মোমেন্টটাকে এদিকে অ্যাপ্লাই করলাম, এই মোমেন্টটা ঘুরে আবার এদিকেও অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমি বলতে চাইছি যে এই বিন্দুর ডান দিকে যদি এই মোমেন্টটা নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এই মোমেন্টটা এই বারটাকে মানে নিচের দিকে বেন্ড করার জন্য একটা বেন্ড করছে একটা, তাহলে এই মোমেন্টটা নিচের দিকে বেন্ড করছে, আবার এই মোমেন্টটা এই বারটাকে উপরের দিকে ঠেলছে। তাহলে এই মোমেন্টটাকে তো বলতে পারি যে নিচের দিকে কাজ করছে, তাই এটাকে ধরুন আমি পজিটিভ যদি ধরি, আর এই মোমেন্টটা উপর দিকে কাজ করছে, তার উল্টো হবে, তাই নেগেটিভ হবে। তাহলে আমার একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, একদিকে মোমেন্টের জন্য পজিটিভ হচ্ছে, একদিকে মোমেন্টের জন্য নেগেটিভ হচ্ছে, ঠিক? আর কি অ্যাপ্লাই হচ্ছে? পি বাই এ তো সব জায়গায় সমানভাবে অ্যাপ্লাই হচ্ছে, তো পি বাই এ সব জায়গায় সমানভাবে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এদিকে পি+পি/এ, এদিকে +পি/এ। তাহলে ভেবে রাখো, তোমাকে বাড়ি থেকে 100 টাকা দিয়েছে, ঠিক আছে? তোমাকে বাড়ি থেকে 100 টাকা দিয়েছে। তুমি যখন বাড়ি থেকে যখন তুমি ধরো ডায়মন্ড হারবার থেকে কলকাতা যাচ্ছ, যখন ডায়মন্ড হারবারে বাসে উঠলে তখন তুমি 20 টাকা ঘুরিয়ে পেলে, তাহলে তোমার কাছে টোটাল টাকা কত হবে? 120 টাকা, ঠিক আছে তো? তাহলে এখানে ধরো ভ্যালু হলো 100, ধরো ভ্যালু হলো 100 + 20, 120 টাকা। এবার তুমি বাসের তুমি হচ্ছে ধর্মতলা গিয়ে দেখতে পেলে তোমার কাছ থেকে কেউ 30 টাকা নিয়ে ওই 20 টাকাটা হঠাৎ তোমার কাছে পিক পকেট হয়ে গেছে, তোমার কাছে কত টাকা থাকবে? তাহলে এদিকে ভ্যালুটা কত হয়ে গেল না স্যার? +100 - 20, দ্যাট ইজ দ্য 80। এই ডায়াগ্রামটা কি বোঝা গেল স্যার? বলুন। মোমেন্টটা একদিকে যতটা বাড়বে তো আরেকদিকে ততটা কমে যাবে স্যার। তাহলে আমরা অ্যাকচুয়াল ফর্মুলাটা কি হয়ে গেল না, স্ট্রেস ডিউ টু ইসেন্ট্রিক লোড P/A প্লাস মাইনাস এই PI/Y। তাহলে আমরা লিখতে পারি যে ম্যাক্সিমাম স্ট্রেস ডিউ টু ইসেন্ট্রিক লোড, আর একটা লিখতে পারি মিনিমাম স্ট্রেস ডিউ টু ইসেন্ট্রিক লোড। তাহলে এটা হবে P/A প্লাস M/I ইন্টু Y, আর এটা কত হবে? P/A মাইনাস M/I ইন্টু Y। তাহলে এখান থেকে আমার একটা ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে, আর এখান থেকে একটা মিনিমাম ভ্যালু বেরোবে। যে ম্যাক্সিমাম ভ্যালু হলো আমার 0.02553, আর মিনিমাম ভ্যালু কত হলো আমার? 0.01247। ঠিক আছে? তাহলে ডায়াগ্রামটা কেমন হবে? ডায়াগ্রামটা হবে, তাহলে এদিকে বড় হবে 0.02553, আর এদিকে হবে আপনার মিনিমাম ভ্যালুটা 0.1247। একটা কলম আছে যেটা 60/60, 60 সেন্টিমিটার/60 সেন্টিমিটার, ঠিক আছে? এবার কি করা হয়েছে না, এখানে একটা পয়েন্ট লোড অ্যাপ্লাই হচ্ছে, আর যে পয়েন্ট লোডটা হলো 1000 কিলোনিউটন। আচ্ছা, এবার এটার ইসেন্ট্রিসিটি হলো 8 মিলিমিটার। তাহলে
তোমাদের বার করতে হবে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্ট্রেস as well as ডায়াগ্রাম। ব্যাস, এই অঙ্কটা করুন। দ্যাট ইজ আমার আসছে 1000 ডিভাইডেড বাই 60 ইন্টু 60। আচ্ছা, এটা মিটার করে দিচ্ছি, 600 ইন্টু 600, তাই কত আছে 1000 ডিভাইডেড বাই, এটা দেখতে ভালো হবে তো এটাকে আমি নিউটন করে দিলাম। 1000 স্কোয়ার বাই 600 ইন্টু 600, তাই কত বেরোলো 2.778 নিউটন পার mm স্কোয়ার। আর একটা কী বেরোবে না m/i ইন্টু ওয়াই। এম এর ভ্যালু কত হবে না পিই i/y। পির ভ্যালু কত, পির ভ্যালু 1000 ইন্টু 1000, আমি নিউটনে করছি বলে। ইর ভ্যালু কত 8 mm। আয়ের ভ্যালু কত না আয়ের ভ্যালু স্যার আপনি যেটা বলেছেন 600⁴/12 ইন্টুটা আমি এখানেই গুণ করে দিচ্ছি। ওয়াইয়ের ভ্যালু কত ছিল 600/2, 600 0.222 নিউটন পার mm স্কোয়ার। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে না ম্যাক্সিমাম ভ্যালু হবে p/a প্লাস m/i ইন্টু ওয়াই। আর মিনিমাম ভ্যালু কত হবে p/a মাইনাস m/i ইন্টু ওয়াই। তাহলে এইটার ভ্যালু কত, তাহলে p/a এর ভ্যালু কত 2.778 মাইনাস প্লাস 0.222, কত আছে 2.9998, এটা হবে 2.7778 মাইনাস 0.222, এটা কত হবে 2.5558। এবার কার আনসার মিলল, তাহলে একটা হলো 2.998, এটা 2.558। তাহলে যদি এইরকম একটা হয় তাহলে এটা হবে আপনার 2.998 আর একটা হবে 2.558। তো এই হলো ব্যাপার, ঠিক আছে। কোর সেকশন ব্যাপারটা কি দেখো, তাহলে আমরা কি দেখতে পেলাম ডায়াগ্রাম ওয়াইজ, এই ডায়াগ্রামের একদিকে বড় হবে একদিকে ছোট হবে, ঠিক তাই। আচ্ছা, এটা তো এরকমও হতে পারে, দেখা গেল এই ডায়াগ্রামটা একটা এমন মোমেন্টের ভ্যালু এলো যে মোমেন্টটা এইরকম হয়ে গেল, মানে কোথাও একটা জিরো হয়ে কাট করে গেল, এরকম তো হতে পারে। কিন্তু বাস্তব পক্ষে আমরা এরকম কোনো ডিজাইন করি না যেখানে একটা নেগেটিভ বা অ্যাবসার্ড এরকম মোমেন্ট চলে আসবে। আমরা বাস্তব পক্ষে এরকম কোনো মোমেন্ট করি না যাতে এটা নেগেটিভ মোমেন্ট চলে আসবে। কিন্তু এই জিনিসটা কখন ঘটে, মোমেন্টে যদি বেশি হয়, মানে আমার এখানে ফর্মুলাটা কি ছিল p/a মাইনাস m/i ইন্টু ওয়াই। যদি এই ভ্যালুটা এইটার থেকে খুব বড় হয়ে যায়, তার মানে বলতে চাইছি যদি m এর ভ্যালুটা টু মাচ গ্রেটার দ্যান p হয়ে যায়, তাহলে এই মোমেন্টটা এই দিকে চলে আসবে, মাঝখানে জিরো মোমেন্ট হয়ে যাবে। তাহলে এই মোমেন্টটা কার উপর ডিপেন্ড করে না এই মোমেন্টটা কোত্থেকে আছে p ইন্টু ই। আমার p তো কনস্ট্যান্ট, তাহলে ইটা হচ্ছে আমার একটা ই যত বাড়বে তত মোমেন্ট বাড়বে, এটা তো বলতেই পারি না। মোমেন্ট বাড়বে যদি ইসেন্ট্রিসিটি দূরত্বটা বাড়ে, ঠিক কি না? সবাই এগ্রি ব্যাপারটার সাথে? আমরা চাই অলওয়েজ চাই কি, আমরা কখনোই চাইবো না যে এরকম সিচুয়েশন তৈরি হোক, আমরা ম্যাক্সিমাম চাইতে পারি এই সিচুয়েশনটা এইরকম হোক, এর থেকে যেন বেশি কিছু না হয়। মানে ই এর ভ্যালু একটা, মানে আমি তো বলতে মানে যদি এটা এই হয়, এটা যদি সেন্ট্রাল হয়, কেউ তো বিভিন্ন জায়গায় লোড অ্যাপ্লাই করলে এরকম হওয়ার চান্স থাকে। তো আমরা ম্যাক্সিমাম চাইবো কি যাতে এই মিনিমামটা যেন জিরো হয়। তো মিনিমামটা যদি জিরো হয়
তাহলে ই এর একটা পার্টিকুলার মানের জন্য মিনিমাম ভ্যালুটা 0 হবে। ই এর একটা পার্টিকুলার ভ্যালুর জন্য যদি এই মিনিমাম স্ট্রেসটা যদি 0 হয়, পার্টিকুলার সেই ই ভ্যালুটাকে বলা হয় কোর সেকশন বলা হয়। পার্টিকুলার ই ভ্যালুটাকে বলা হয় কোর সেকশন। মানে যে সেকশনের মধ্যে তুমি যদি লোড অ্যাপ্লাই করো, তাহলে কি হবে না, আমার এখানে অ্যাটলিস্ট 0 বা 0 থেকে বেশি হবে, 0 থেকে কম আর হয়ে যাবে না। তাহলে মিনিমাম ভ্যালুটা কত ছিল স্যার? না, মিনিমাম ভ্যালুটা ছিল আমার পি বাই এ মাইনাস এম বাই আই ওয়াই ইকুয়াল টু 0, দ্যাট ইজ ইকুয়াল টু এম বাই আই ইন্টু ওয়াই। তাহলে পি বাই এ ইকুয়াল টু লিখতে পারি পিই বাই, আচ্ছা আই এর ভ্যালু কি, বিডি কিউব বাই 12 ফর রেক্ট্যাঙ্গুলারের জন্য। আর ওয়াইয়ের ভ্যালু কত হবে? ওয়াইয়ের ভ্যালু হবে এই ডি বাই 2, তাহলে 2 2 কেটে 6 হয়ে গেল, ডি ডি কেটে স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে পি বাই এ মানে কি, বি ইন্টু ডি, আর এটা কি হলো পি ইন্টু ই ইন্টু 6 বাই বি ইন্টু ডি স্কোয়ার। বি বি কেটে গেল, ডি ডি স্কোয়ার কেটে গেল, পি পি কেটে গেল। তাই ই এর ভ্যালু কত হলো? ই এর ভ্যালু হলো স্যার ডি বাই 6। তার মানে স্যার, যদি এই একটা যদি আমার বি হয়, এই একটা যদি ডি হয়, আমি ইসেন্ট্রিক লোডের জন্য ম্যাক্সিমাম এখান থেকে স্যার ডি বাই 6 ডিস্টেন্সটার মধ্যেই আমাকে লোড অ্যাপ্লাই করতে হবে। আমি কখনো ডি বাই 6-এর এইখানে লোড অ্যাপ্লাই করতে পারবো না, করলেই স্যার কেস উল্টো হয়ে যাবে স্যার। তো এই ডি বাই 6-কে বলা হয় কোর অফ রেক্ট্যাঙ্গুলার সেকশন। এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসে, আমি কিভাবে হলো সেটা দেখিয়ে দিলাম আর কি। এখান থেকে শর্ট কোশ্চেন আসে যে রেক্ট্যাঙ্গুলার কোর সেকশন কততে হয়, ডি বাই 6, ডি বাই 3, ডি বাই হ্যান ত্যান। তো এটা কি বোঝা গেছে? তো একটা রম্বস তৈরি হবে। রেক্ট্যাঙ্গুলার কোর সেকশন কেমন দেখতে হয় না, রম্বস আকারের হয়। এবার ওখানেই লিখে রাখো যে তারা বলছি কোর সেকশন অফ এ সার্কুলার ইজ কোর সেকশন বা কোর অফ সার্কুলার ডি ডি বাই 4 লিখে রাখো জাস্ট। এই ছিল আজকের ভিডিও। যদি কোনো রকম ডাউটস থাকে অবশ্যই কমেন্ট করে জানান। যদি আপনার কিছু বলার থাকে সেটাও কমেন্টে জানান। আর যদি আমার ভিডিও থেকে আপনারা একটু কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। তাহলে আমার মনে হবে আমি কাউকে একটু হলেও সাহায্য করতে পারছি। এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেলটা প্রেস করুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।